আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটাল লিমিটেড নিবেদিত নাগরিক টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন অনুষ্ঠান থেকে আমি ডাক্তার মোহাম্মদ আবু নাসের। আজকে আমরা আলোচনা করব রিউমাটয়েড আর্থ্রাইটিস এর কারণ, লক্ষণ এবং প্রতিকার। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের কনসালটেন্ট রিউমাটোলজিস্ট ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আপনাকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আলোচনা করব, সেটা হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস। আমাদের জীবনের কোনো না কোনো অংশে, বিশেষ করে অনেক রুগী এই যে আমাদের ব্যথা নিয়ে আসে, বিশেষ করে জয়েন্ট পেইন বা জোড়া ব্যথা নিয়ে আসে। এটা আমরা জানি যে এটাকে আপনারা বলেন রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই রিউমাটয়েড আর্থ্রাইটিসটা আসলে কি? আমরা যে সমস্ত রোগ দেখি এটা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো ইনফেকশাস ডিজিজ, একটা নন ইনফেকশাস ডিজিজ। নন ইনফেকশাস ডিজিজের মধ্যে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস বা রিউমাটোলজিক্যাল ডিজিজ একটা অন্যতম একটা ডিজিজ। সাধারণত ইনফেকশাস মানে আমি একটু থামাই, যেটা হলো কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয় না। হ্যাঁ, জি জি। নন ইনফেকশন ছাড়া যেটা হয় আর কি, অটোইমিউন মেকানিজম। এই মেকানিজমের যে সমস্ত রোগ হয়, যেমন কার্ডিয়াক, হাইপারটেনশন, ডায়াবেটিস, অন্যরকম বাত রোগ একটা হলো নন ইনফেকশাস ডিজিজ। এই বাত রোগের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা অন্যতম রোগ। রিউমাটয়েড আর্থ্রাইটিস একটি দীর্ঘমেয়াদী অটোইমিউন ডিজিজ, যা শুধুমাত্র গিরা নয়, গিরা ছাড়াও মানে জয়েন্ট ছাড়াও ভিতরের ইন্টারনাল অর্গান ইনভলভমেন্ট হতে পারে, যেমন ফুসফুস ইনভলভমেন্ট হতে পারে, ফুসফুসে প্রদাহ। মানে এটা মেন হলো যে এটা আপনার জয়েন্টে যখন ব্যথা হবে, এটার মেন অংশটা হলো জয়েন্টে যখন ব্যথা হবে, সেটাকে আমরা বলবো রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গিটা ব্যথা। জি জি, আর্থ্রাইটিস। এই আর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণগুলো কি কি? রিউমাটয়েড আর্থ্রাইটিসের স্পেসিফিক কোনো কারণ নেই। এটা একটা মাল্টি সিস্টেম ডিজিজ এবং মাল্টিপল এটিওলজি। সাধারণত এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, কিছু কিছু ইনফেকশন এর জন্য দায়ী। এর সঙ্গে স্মোকিং একটা হিস্ট্রি আছে। যদি স্মোকিং, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং কিছু ইনফেকশাস সব কিছু মিলেই এই রিউমাটয়েড আর্থ্রাইটিস অটোইমিউন ডিজিজ, অর্থাৎ নিজের দেহের মধ্যে তৈরি হয়ে নিজের দেহকেই শত্রু মনে করে। এর মধ্যে শত্রুকে বিশেষ করে গিরা, অন্যান্য অর্গানও ইনভলভমেন্ট হতে পারে। মানে শরীরের ভিতরে কতগুলা মানে অটোইমিউন বডি তৈরি হয়, এই অটোইমিউন বডিগুলো শরীরের ভিতরে নিজেই রিঅ্যাকশন করে, সেখান থেকে ব্যথাগুলো হয়। অটো অ্যান্টিবডি মানে হলো সাধারণত আমাদের দেহে বাইরে থেকে শত্রু ঢোকে না, যদি কোনো শত্রু ঢোকে বাইরে থেকে প্রতিরোধ করে, মানে কোনো ইনফেকশন ছাড়াই শরীরের ভিতরে নিজে নিজে স্বপ্রণোদিত হয়ে এই অটো অ্যান্টিবডিগুলো তৈরি হয়। আচ্ছা, এই লক্ষণগুলো কি কি প্রকার? রিউমাটয়েড আর্থ্রাইটিসের, শুধু আর্থ্রাইটিস যদি বলি, এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের লক্ষণ সাধারণত জয়েন্ট পেন মানে হাতের গিরার কবজির জয়েন্ট, মেটাকারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট বা হাতের ছোট ছোট অন্য অন্য জয়েন্ট, মানে এগুলো ছোট ছোট উভয় হাতেই হয়ে একসঙ্গে উভয় হাতে হতে পারে, অথবা একটা হাত দিয়ে শুরু হতে পারে। মানে ডানে বামে দুই হাতে এবং পায়ের ক্ষেত্রে দুই ক্ষেত্রেই হতে পারে, মানে দুই ইয়েতেই। এবং বড় বড় জয়েন্টগুলো ইনভলভ হয়, যেমন নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এই জয়েন্টগুলো, হাঁটু, তারপরে আমাদের এই যে কবজি, তারপরে এলবো, শোল্ডার বা কোমরের জয়েন্টও হতে পারে, হিপ জয়েন্টও ইনভলভমেন্ট হতে পারে। আচ্ছা, এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে যেমন আরেকটা আছে অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস বা অন্যান্য যে ব্যথাগুলো হয়, এগুলা থেকে আমরা তফাৎ করব কিভাবে? তফাৎ করার জন্য প্রথমেই রোগীর সাথে কথা বলতে হবে, রোগীর সাথে রোগীর ডিটেলস হিস্ট্রি নিতে হবে, এক্সামিনেশন আর কিছু কিছু ইনভেস্টিগেশন অনেক সময় প্রয়োজন হয়। হিস্ট্রির ভিতরে রোগীর যে জয়েন্ট পেন হলো, জয়েন্ট পেনটা শুরুটা কীভাবে হয়েছে, শুরুটা সাডেন মানে তাৎক্ষণিক বা আস্তে আস্তে হয়েছে কিনা, কোন জয়েন্ট ইনভলভমেন্ট হয়েছে, এবং জয়েন্ট ইনভলভমেন্ট ছাড়াও মাসেলের সাথে অনেক সময় টেন্ডন, লিগামেন্ট, মাংসপেশির, এই মাংসপেশির জয়েন্টের যেখানে যে শেষ হয় ওটাকে বলা হয় লিগামেন্ট টেন্ডন বা এনথেসাইটিস বা এনথেসাইটিস। কোন মাংসপেশিগুলো বেশি বেশি ইনভলভমেন্ট হয় এখানে? ইউজুয়ালি দেখা যায় যে প্লান্টার ফাসা, একিলিস টেন্ডন, মানে পায়ের এখানে পায়ের গোড়ালির জয়েন্ট, একিলিস টেন্ডন, পেটালার টেন্ডন, এগুলো সাধারণত অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিস, হাঁটুর যে মাসেলের টেন্ডনগুলো, জি জি, হাঁটু, শোল্ডার, ইভেন চেস্ট ওয়ালেও পেন হতে পারে অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিস ক্ষেত্রে। কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস ক্ষেত্রে সাধারণত যে টেন্ডন, লিগামেন্ট এগুলো কম হয়, অর্থাৎ হিস্ট্রিতে শুনতে হবে যে জয়েন্ট ইনভলভমেন্ট, কোন জয়েন্ট ইনভলভমেন্ট হয়েছে,
কিভাবে শুরু হয়েছে এবং প্রোগ্রেশনটা কীরকম। মানে রিউমাটয়েড আর্থ্রাইটিসের শুধুমাত্র জয়েন্টে ব্যথা হয়, অন্যান্য যে বাত বা অন্যান্য যে ব্যথাগুলো আছে সেগুলোর সাথে লিগামেন্ট, মাসেল এগুলো ইনভলভ হতে পারে বেশি। আচ্ছা, এটাই হলো আমরা মেইন ডিফারেন্স ক্লিনিক্যাল হিস্ট্রি। কোন বয়সে এই রিউমাটয়েড আর্থ্রাইটিসটা বেশি হয়? সাধারণত এই 30 থেকে 40 বছর বয়সে বেশি হয়ে থাকে এবং যে কোনো বয়সে হতে পারে, আর্লি এজে হতে পারে, বয়স বেশি হলে হতে পারে। সাধারণত ফিমেলে বেশি হয়, মানে মহিলাদের বেশি হয়। এটা কি কোনো স্পেসিফিক কারণ আছে যে মহিলাদের বেশি হওয়ার? এটা কিছু হরমোনাল কিছু মেকানিজম আছে, হরমোনজনিত কিছু, এনভায়রনমেন্টের সাথে হরমোনাল কিছু মেকানিজম। আচ্ছা, এই যে বয়স্ক মানে বিশেষ করে প্রবীণ লোক বা ছোট বয়সে যারা, শিশুদের যারা, এই রিউমাটয়েড আর্থ্রাইটিস কি উভয় বয়সে হতে পারে? এটা যে কোনো বয়সে হতে পারে, কিন্তু 16 বছরের আগে যে বাতটা হয় বা যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটার একটা স্পেসিফিক নাম আছে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। আর এলডারলি ওই রিউমাটয়েড আর্থ্রাইটিস বা যে কোনো বয়সে রিউমাটয়েড আর্থ্রাইটিস নাম ধারণ করে। আচ্ছা, এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস যখন হয়, তো আমরা জানলাম যে এটা মহিলাদের ক্ষেত্রে বেশি হয়, আর ছোট বাচ্চা বিশেষ করে 16 বছরের নিচে যেটা হয় সেটাকে আমরা বলছি জুভেনাইল আর্থ্রাইটিস, আর বয়স্ক লোকদের সেটা বলতেছি আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস। কত বছর বয়স পর্যন্ত? যে কোনো বয়সে হতে পারে, যে কোনো বয়সে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গিটা বাত যেটা, তো এই বাতের যেটা আমরা প্রকারভেদ আমরা জানলাম, কাদের হয় সেটা জানলাম। এখন আমরা জানবো যে এটা কিভাবে আমরা নির্ণয় করব যে এটা যে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গিটা বাত। আর্থ্রাইটিস বলতে তো আমরা বলছি বাতের ব্যথা, সাধারণত ওয়ান টাইপ অফ বাতের ব্যথা, আমরা সাধারণ ভাষায় বা বাংলায় যেটা মনে করি যে বাত ব্যথা। প্রায় আমাদের দেহে প্রায় 600 রকমের বাত আছে, এর মধ্যে একটা বাতের নাম হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই রিউমাটয়েড ডায়াগনোসিস করার জন্য বা রোগ নির্ণয় করার জন্য স্পেসিফিক একটা হিস্ট্রি আছে, এক্সামিনেশন ফাইন্ডিং এবং কিছু ল্যাব ফাইন্ডিংয়ের দরকার হয়, মানে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়। স্পেসিফিক হিস্ট্রির ভিতরে সাধারণত দুইটা হাতের গিরার জয়েন্ট অথবা পায়ের গিরার জয়েন্ট, উভয় হাত একসঙ্গে বা আলাদা হতে পারে, এটা তার সঙ্গে পায়ের গিরাও ইনভলভমেন্ট হতে পারে। তার সঙ্গে যদি আমরা টেন্ডারনেস, সোয়েলিং পাই, আড়ষ্ট ভাব, একটা টার্ম বলি আমরা আড়ষ্ট ভাব। টেন্ডারনেস বলতে আসলে আমরা সহজ বাংলায় কি বলবো? টেন্ডারনেস হলো যখন ডাক্তার সাহেব পালপিট বা ধরবেন ওই মুহূর্তে যদি ব্যথা পান, এটাকে বলে টেন্ডার বলা হয়। মানে ডক্টর সাহেব এক্সামিন করার সময় এমনি যদি আমরা সাধারণভাবে বাসা বাড়িতে যখন কেউ যদি টাচ করে তখন ব্যথা করলে বুঝতে পারবে যে আমরা তার এটা টেন্ডারনেস, মানে ব্যথা করবে না বাট ব্যথার একটা অনুভূতি হবে, ব্যথার অনুভূতিটা এটাই হলো টেন্ডারনেস। এর সঙ্গে যদি আমরা কিছু ল্যাব ফাইন্ডিং করি, যেমন যেমন এনটিসিসিপি আরএ টেস্ট পজিটিভ হয়, এই ক্ষেত্রে আমরা বলতে পারি রিউমাটয়েড আর্থ্রাইটিস। মানে আরএ মানে রিউমাটয়েড ফ্যাক্টর, এনটিসিসিপি একটা ব্লাডের একটা টেস্ট যেটা ব্লাডে পাওয়া যায়, এটাও পজিটিভ হয় রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে। সকালবেলা ঘুম থেকে উঠতে তার বিশেষ করে এই যে কাঁধে, পিঠে, হাতে ব্যথা করে, এটা কি রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে কোনো সম্পর্ক আছে? এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, অন্য আর্থ্রাইটিস হতে পারে, সেটা বলে আড়ষ্ট ভাব বলি আমরা, মর্নিং স্টিফনেস, সকালবেলা ঘুম থেকে উঠলে আড়ষ্ট ভাব। হ্যাঁ, এটা কোন কোন আর্থ্রাইটিসের সাথে বা কোন কোন আর্থ্রাইটিস? ইউজুয়ালি আর্থ্রাইটিস মানে যে সমস্ত আর্থ্রাইটিস আমরা চিকিৎসা করি বা রোগ ধরি, যে কোনো আর্থ্রাইটিস ক্ষেত্রে মর্নিং স্টিফনেস থাকে, কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় কম সময় থাকে, কোনো কোনো সময় একটু বেশি সময় থাকে। এটা আমাদের এই রোগ ট্রিটমেন্টের জন্য অনেক সময় দরকার হয়। আচ্ছা, কাদের বেশি হয়? মানে এই রোগটা সাধারণত আমরা আগে বললাম যে বাচ্চাদের হয়, কোন কোন রিস্ক ফ্যাক্টর কাজ করে যে এই আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার পিছনে? রিউমাটয়েড আর্থ্রাইটিস স্পেসিফিক কোনো এটিওলজি নেই, কিন্তু কিছু কিছু রিস্ক ফ্যাক্টর দায়ী করা হয়, যেমন স্মোকার যারা, তাদের ক্ষেত্রে বেশি হয়। শারীরিক গঠন, ওজন, এগুলোর সাথে কি? এটার সাথেও সরাসরি সম্পর্ক নাই, যাদের ওবেসিটি থাকে তাদের প্রগনোসিসটা অনেক সময় থাকে। রাইট, মানে যাদের ওবেসিটি থাকে তাদের ক্ষেত্রে এটা হতে পারে এবং এটার প্রগনোসিসটা বেশি ভালো নয় এই ক্ষেত্রে। আচ্ছা, মানে আমাদের নিয়মিত খাওয়া, ঘুম বা নিয়মিত লাইফস্টাইলের সাথে কি এটার কোনো সংযোগ আছে? এই রোগ যাদের হয় তাদেরকে লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনতে হয়, যেমন বসে বসে থেকে কাজগুলো অ্যাভয়েড করা, হাঁটাহাঁটি করা, এক্সারসাইজ করা, থেরাপি নেওয়া, এগুলো করা যেতে পারে। আচ্ছা, আমরা যদি স্পেসিফিক চিকিৎসায় যেতে চাই এই আর্থ্রাইটিস বা এই গিটা বাতের, তাহলে কিভাবে আমরা চিকিৎসা করব বা কিভাবে চিকিৎসার অ্যাপ্রোচ করব? আমরা ওই চিকিৎসার জন্য আমরা দুই ধরনের অ্যাপ্রোচটা বলে থাকি, একটা নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আর ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, মানে একটা ওষুধ আর একটা ওষুধ ছাড়া। ওষুধ ছাড়া যেগুলো বলে থাকি একটু আগে বললাম, যেমন খাওয়া দাওয়ার, যেমন ওবেসিটি যদি কারো বেশি থাকে তাহলে ওজন কমানো, আবার আন্ডারওয়েট যদি থাকে তাদের ওজন বাড়ানো, এবং কোনো অপটিমাম ওজন থাকতে হবে, অপটিমাম ওজন কারো কারো ক্ষেত্রে অনেক সময় তার উচ্চতা এবং বয়সের সাথে একটা সামঞ্জস্য রেখে, বিএমআই বলি এটাকে। এর সঙ্গে আমরা এছাড়াও আছে আমরা যেমন তার
খাদ্য তালিকা কিছু পরিবর্তন আনতে পারি। প্রোটিন জাতীয় খাবারগুলা, যে ওজন বাড়বে এই সমস্ত খাবারগুলো অ্যাভয়েড করা। যদি ব্লাডে চর্বি বেশি থাকে চর্বিটা নিয়ন্ত্রণ করা। অনেক সময় লিপিড প্রোফাইল। প্রোটিন জাতীয় খাবার কথা বললেন, প্রোটিন জাতীয় খাবারের সাথে আর্থ্রাইটিসের কোনো সরাসরি সম্পর্ক নাই। প্রোটিন জাতীয় খাবারের সাথে অন্য একটা আর্থ্রাইটিসের সম্পর্ক আছে, যেমন গাউটি আর্থ্রাইটিস যেটা বলে থাকে, ওইখানে আমরা অনেক সময় হাই প্রোটিন কন্টেন্ট ডায়েটগুলো আমরা অ্যাভয়েড করতে বলি। রিউমাটয়েড আর্থ্রাইটিস সরাসরি এরকম রিকমেন্ডেশন। অনেক সময় যে আপনারা আর্থ্রাইটিস যারা রিউমাটোলজিস্ট আপনারা সিরাম ইউরিক অ্যাসিড পরীক্ষা করতে দিয়ে থাকেন, এই সিরাম ইউরিক অ্যাসিডের সাথে এই কোন বাত ব্যথা? সিরাম ইউরিক অ্যাসিডের সঙ্গে সাধারণত গাউটি আর্থ্রাইটিস, ওটাকে গেটে বাত বলা হয়, ওটা সাধারণত পায়ের ওটার লক্ষণটা কি? ওটা সাধারণত পায়ের বৃদ্ধাঙ্গুলি এবং অন্যান্য বড় জয়েন্ট ইনভলভমেন্ট করে হঠাৎ করে শুরু হয়, 3-4 দিনের মধ্যে ভালো হয়ে যায় অনেক সময় আবার রিকার করে 1-1.5 বছর বা 6 মাসের মধ্যে আবার হতে পারে। গা হাত থেকে পানি আসতে পারে অথবা জয়েন্ট কি ফুলে যেতে পারে? হ্যাঁ, জয়েন্ট ফুলে যেতে পারে। চিকিৎসার মধ্যে আর কি কোনো ওষুধ? এটা ওষুধের ভিতরে 2 ধরনের আছে। একটা ব্যথা নিরাময়ের ওষুধ, যেমন আমরা NSAID বলি, ব্যথানাশক ওষুধ, আর একটা রোগ নিরাময়ের ওষুধ। ব্যথানাশক ওষুধ আমরা যে কোনো একটা ব্যথানাশক ওষুধ সাধারণত 1-2 সপ্তাহ কন্টিনিউ করি, যেমন নেপ্রক্সিন আছে, ইন্ডোমেটাসিন আছে, এসিক্লোফেনাক আছে, এগুলো হলো ব্যথানাশক ওষুধ। আর রোগ নিরাময়ের ওষুধ, বাত নিরাময়ের ওষুধ, এর মধ্যে বিশাল একটা গ্রুপ আছে। এর মধ্যে কিছু কিছু ওষুধ নাম 2-1টা বলতে পারি, যেমন হলো মেথোট্রেক্সেট, হাইড্রোক্সিক্লোরোকুইন, সালফাসেলাজিন, লেফলোনামাইড। কিছু কিছু বায়োলজিক্স আছে, যেমন হলো TNF ব্লকার, আরও কিছু বায়োলজিক্স আছে, যেমন IL-6 ইনহিবিটর, টোসিডোজোমেব, রিটুক্সিমেব। বর্তমানে খুব ইমার্জিং একটা ড্রাগস আছে জ্যাক কাইনেস ইনহিবিটর। এর ভিতরে 3-4টা ওষুধের নাম আমরা বলতে পারি, যেমন টোফাসিটিনিব, বারিসিটিনিব, ওপাসিটিনিব। এই যে ব্যথার ওষুধ আপনি যে 2 ভাগে ভাগ করলেন, যে ব্যথার নাশক ওষুধ আর ডিজিজ মডিফাইং ড্রাগ, তো অনেকে দিনের পর দিন ব্যথার ওষুধ খেয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের ভাইটাল অর্গানগুলো, বিশেষ করে লিভার বা কিডনিতে কি প্রতিক্রিয়া হতে পারে? লিভারে অনেক সময় SGPT বেড়ে যায়, অনেক সময় 3 থেকে 4 গুণ 5 গুণ বেড়ে যায়। এই ক্ষেত্রে আমরা অনেক সময় যদি 5 গুণের বেশি বেড়ে যায়, ওই মুহূর্তে আমরা মানে লিভারের যে ফাংশন আছে সেই ফাংশনটা বেড়ে গেলে আমরা ওই মুহূর্তে আমরা ওই ওষুধটা কিছুদিনের জন্য 2 থেকে 4 সপ্তাহের জন্য বন্ধ রাখি, এবং রিপিট SGPT বা লিভার ফাংশন টেস্ট করার পরে যদি নর্মাল হয়, এক্ষেত্রে আমরা পুনরায় আমরা ওষুধ শুরু করতে পারি, অথবা অন্য গ্রুপের একটা ওষুধ আমরা শুরু করতে পারি। ব্যথানাশক ওষুধ যেটা বললেন অনেকে খায়, এটাতে কিডনির কি প্রতিক্রিয়া হতে পারে? জি, কিডনিতে অনেক সময় ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে, অথবা ইউরিক অ্যাসিড, ব্লাড ইউরিয়া, ক্রিয়েটিনিন অনেক সময় বেড়ে যায়। এক্ষেত্রে আগের থেকে যদি অনেক সময় যাদের কিডনি আগের থেকে ফাংশনালি ইম্পেয়ার থাকে, এক্ষেত্রে তাদের ক্ষেত্রে বেশিটা হয়। যাদের কিডনি ফাংশন ভালো থাকে ইউজুয়ালি এদের সাইড এফেক্টটা কম হয়, এবং ব্যথানাশক ওষুধ এবং রোগ নিরাময়ের ওষুধ, যে কোনো ওষুধে এই 2টা অর্গান, বিশেষ করে কিডনি, লিভার এবং অন্যান্য অর্গানও নির্মূলন হতে পারে, যেমন ফুসফুস। তার মানে ব্যথানাশক ওষুধ খাওয়ার ক্ষেত্রে খুব সাবধান হতে হবে। নির্দিষ্ট মেয়াদের চিকিৎসক যে কয়দিনের জন্য বা যে মেয়াদের জন্য ওষুধ প্রেসক্রাইব করুন, সেই পর্যায়ে বা সেই কয়দিন খেতে হবে। জি। আচ্ছা, অনেকের ধারণা বা আমি ব্যক্তিগতভাবে অনেক সময় এটা মাথায় আসে বা চিন্তা আসে যে এই আর্থ্রাইটিস রোগটা কি চিকিৎসা পুরোপুরি ভালো হয় নাকি না, এটা একটা দীর্ঘমেয়াদী পদ্ধতি? সাধারণত রিউমাটোলজিস্ট যারা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গিটা বাত চিকিৎসা করেন, এই রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদী। শর্ট ডিউরেশনে কোনো চিকিৎসা তেমন নেই, সাধারণত দীর্ঘমেয়াদী এবং লাইফ লং চিকিৎসা। যেমন প্রেশারের ওষুধ, যাদের প্রেশার থাকে ওনারা যেভাবে খান, যাদের ডায়াবেটিস থাকে যে ডায়াবেটিসের ওষুধ যেভাবে খায়, এইভাবে দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হয়। আচ্ছা, আপনি শুরুতে যেটা বলছিলেন যে সাধারণত 30 ভাগ বা তারও বেশি, যেটা বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়। তো যারা আপনার গর্ভবতী মা অথবা যারা সন্তানকে বুকের দুধ খাওয়ান, তাদের ক্ষেত্রে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস যখন হয় তখন তারা কি সাবধানতা অবলম্বন করবে? এই ক্ষেত্রে সাধারণত আমরা যে সমস্ত বাতের ওষুধ দিই, এই বাতের ওষুধগুলো প্রেগনেন্সি হওয়ার একটা বাধা। তাহলে প্রেগনেন্সি যদি বাচ্চা নিতে চায়, তাহলে এই রোগটা প্রথম শর্ত হলো রোগটা কন্ট্রোলে থাকতে হবে, রিমিশন মান 100% কন্ট্রোলে থাকতে হবে। তারপরেও কিছু কিছু ওষুধ আমরা এই প্রেগনেন্সির সময়, ব্রেস্ট ফিডিংয়ের সময় আমরা অ্যাডভাইস করে থাকি। ম্যাক্সিমাম ওষুধই প্রেগনেন্সির পূর্বে এবং প্রেগনেন্সির সময় এবং প্রেগনেন্সির পরে যে ব্রেস্ট ফিডিং, এই মুহূর্তে আমরা দিই না। প্রেগনেন্সির কতদিন আগে স্টপ করতে হবে, আবার প্রেগনেন্সির ওভারের কতদিন পরে শুরু করতে হবে? এটা এক এক ওষুধের ক্ষেত্রে এক এক রকম। যেমন আমি উদাহরণ দিয়ে যদি বলি, মেথোট্রেক্সেট সাধারণত 3 থেকে 4 মাস আগে বন্ধ রাখতে হয়, এবং থ্রু আউট দ্য প্রেগনেন্সি এবং ব্রেস্ট ফিডিংয়ের সময় এই ওষুধটা বন্ধ রাখতে হয়।
আবার কিছু কিছু ওষুধ আছে যেমন আমরা কন্টিনিউ করতে পারি, যেমন হাইড্রোক্সিক্লোরোকুইন, লো ডোজ স্টেরয়েড, সালফাসালাজিন, এই ওষুধগুলো আমরা প্রেগন্যান্সির সময় বা ব্রেস্টফিডিং এর সময় জি আমরা কন্টিনিউ করতে পারি। আচ্ছা আচ্ছা। যে জয়েন্ট যে ব্যথা হয় অনেক সময়, যে আমাদের জয়েন্ট স্পেসের যে সাইনোভিয়াল ফ্লুইডগুলো থাকে, এই ক্ষেত্রে এই যদি অনেক ক্ষেত্রে অনেক ব্যথার ক্ষেত্রে দেখা যায় সেখানে ইনজেকশন প্রয়োগ করা হয়, এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে কি সেই ইনজেকশনের কোনো রোল আছে? এটা স্পেসিফিক একটা দুইটা জয়েন্ট অনেক সময় যদি ইনভলভমেন্ট হয়ে থাকে, আমরা যে ওষুধগুলো দিছি এই ওষুধগুলো যদি কার্যকারিতা হারিয়ে ফেলে বা কাজ না করে, অনেক ক্ষেত্রেই একটা বা দুইটা গিরাতে অনেক সময় ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন দেওয়া যেতে পারে। কিন্তু ইন্ট্রাআর্টিকুলার দেওয়ার আগে তার ইনফেকশন আছে কিনা, বা তার অস্টিওপোরোসিস আছে কিনা, অস্টিওপেনিয়া আছে কিনা, ডায়াবেটিস মেলাইটাস আছে কিনা, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস চিকিৎসা করার ক্ষেত্রে আরেকটু বলে রাখি, যেমন কোমরবিড ডিজিজ আছে কিনা, এই কোমরবিড ডিজিজের উপরেও ট্রিটমেন্টটা নির্ভর করবে। কোমরবিড অর্থাৎ কি? ডায়াবেটিস, হাইপারটেনশন, ফুসফুসের অ্যাজমা, পেপটিক আলসার ডিজিজ, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, স্ট্রোক, এসবগুলোই সাথে আবার রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকতে পারে। অর্থাৎ রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে কোমরবিড ডিজিজের উপরেও ডিপেন্ড করবে যে আমি কি ওষুধ চালাবো। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, যে আমাদের এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রতিকার করার বিষয়ে আমরা কি কি সাবধানতা অবলম্বন করব? যেহেতু আমি একটু আগে বলছি যে এর স্পেসিফিক কোনো কারণ নাই, স্পেসিফিক কারণ না থাকলে প্রতিকারও নাই, অর্থাৎ রোগ হইলে রোগের চিকিৎসা করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন স্মোকার, এদের ক্ষেত্রে যেহেতু বেশি হয়, তাহলে আমরা যারা স্মোক করেন তাদেরকে একটু স্মোক থেকে কুইট করা বা বন্ধ করার জন্য উপদেশ দিয়ে থাকবে। ডক্টর আবুল কালাম আজাদ, অনেক অনেক ধন্যবাদ। অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করলাম, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গিটাবাত। এই বিষয়ে আমরা যে বিষয়গুলো জানলাম সেটা হলো যে এইটা দীর্ঘমেয়াদী একটা রোগ এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। তবে চিকিৎসা করতে গিয়ে আমরা চিকিৎসকের পরামর্শ ব্যতীত ব্যথানাশক ওষুধ ব্যবহার যদি করি, আমাদের লিভার বা কিডনিতে মারাত্মক ক্ষতি হতে পারে। সেজন্য আমরা এই বিষয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।